সে খালি হাতে ফিরে আসলে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা বিক্রি করে আসছে। আবার একটা এয়ারপোর্টও করে দিবেন, আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী চীন ভিক্ষা নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম নিয়েছেন। ভারতকে বাঁচাতে গিয়ে বাংলাদেশকে আজ জলাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উন্নয়ন এবং মোদীকে বাঁচাতেই কিন্তু চীন সফর করেছিলেন। তবে সেখানে যেয়ে তিনি ব্যাপকভাবে লাঞ্ছিত হন এবং 4 দিনের কথায় তিনি 2 দিনেই ফিরে আসেন, রাতের বেলা দেশে আসুন। কি কারণে এমনটি ঘটলো, বিস্তারিত সঠিক তথ্য জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কয়েকদিন আগে কইছে যে মোদি অনুমোদন করায় কাটালরানির চীন সফর হচ্ছে। গাদার মাথায় এটাও আসে না, মোদি যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না, কারণ বাংলাদেশকে তো আর স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না। স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যুক্তি নাই। পশ্চিমবঙ্গের কি পররাষ্ট্রমন্ত্রী আছে? নাই তো, তাই না? তো একই যুক্তিতে কাটালরানি সত্যি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই। তার কথাতেই কাটালরানি এখন একজন সত্যিকারের প্রধানমন্ত্রী না, একটা দেশের সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী না। সে যা বলছে সেটা সত্য হইলেও ক্ষমতাসীন বলে দাবি করা সরকারের শীর্ষ একজন পররাষ্ট্র বিষয়ক, কূটনীতি বিষয়ক একজন কর্মকর্তা, মন্ত্রী কখনোই এরকম প্রকাশ্যে কথা বলা উচিত না। এরপরে আর একটা কাঁধা কাউয়া কাদের এসে উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু। কাউয়া কাউয়া, হ্যাঁ কাউয়ার সাউন্ড দেন, দেন জোরে দেন, আরো জোরে কান ফাটায় দেন এডিটর সাহেব। 2 দেশে আপনি ইদানিং কম সাউন্ড দিচ্ছেন, আরো জোরে। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি? রাজনৈতিক সম্পর্ক। আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন? কখনোই না। কিন্তু গর্দভ কাউয়াকে কে বলবে? হ্যাঁ আচ্ছা, কাউয়া গাধা হইতে চায়, কাউয়া বোধ হয় পছন্দ না। হ্যাঁ এডিটর সাহেব, গাধার সাউন্ড ক্যাঙ্কা। হ্যাঁ এনা শুন না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের গাধার সাউন্ড। ও আচ্ছা, ভালোই তো গাধার সাউন্ড। তো এই আসলে 2 মোদি পুত্র, গাধা আর কাউয়া, হাজা মাহমুদ আর কাউয়া কাদের চীন সফরে যাওয়ার আগে 2টা বার্তা দেওয়ার চেষ্টা করছে। আজ এডিটর সাহেব, গাধা আর কাউয়া 2টার সাউন্ড একসাথে মিলা দেন তো ক্যাঙ্কা লাগে, না শুনে দেখি। ভালোই লাগে তো। প্রথমত, ভারত তার দিল্লি সফরের সময় হাসিনার চারপাশে একটা লক্ষণ রেখা আঁকছে। লক্ষণ রেখা কি জানেন? এটা মেলা জায়গায় শুনবেন কলে, লক্ষণ রেখা জানেন না? আচ্ছা গল্প কই, মজার গল্প আছে। হিন্দুদের অবতার রাম আছেন না, উনি সৎ মায়ের কুটনামিতে বনবাসে গেছেন। সৎ মা কেন কুটনামি করছে জানেন? কারণ উনার ছেলেকে, সৎ মায়ের ছেলেকে উনি রাজা বানাবেন। যাই হোক, রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গেছে। আর রামের ছোট ভাই লক্ষণ, সে এতই নেওটা রামের যে সে রামের সাথে বনবাসে গেছে। সে সাথে থাকে, একসাথে থাকে, ভালোই আছে তারা। এর মধ্যে মেলা গ্যাঞ্জাম হয়েছে কি যে ওই রাবণ, রাক্ষসদের রাজা, শ্রীলঙ্কায়, লঙ্কার রাজা আর কি, শ্রীলঙ্কায় থাকে। তার এক বোন শূর্পণখা, সে লক্ষণের প্রেমে পড়েছে। তো প্রেম নিবেদন করতে গেছে লক্ষণের কাছে। লক্ষণ কইছে কি এত বড় সাহস, আমি চৌধুরী বংশের পোলা, তুই ফৈন্যির পুত, রাক্ষসের মাইয়া, তুই আমার লগে প্রেম করবি? এই কইয়া দিছে নাক কেটে, শূর্পণখার নাক কেটে দিছে। তো শূর্পণখা এই কাটা নাক নিয়ে রাবণের কাছে গিয়ে নালিশ দিছে, ক্ষুদ্র ভ্রাতাদের কই এই কামটা গেলে রক্ষণ ভালো করে নাই, সে শুধু প্রত্যাখ্যানই করে নাই, সে অপমান করছে। রাবণ ঠিক করছে যে রামের বউ সীতারে হরণ করিয়া আনবে। তো রাবণ তার এক লেসপেন্সার মারিস ওরে নিয়ে আসছে এই বনে। মারিস এই লেসপেন্সারের একটা বিশিষ্ট গুণ ছিল, সে নানা ধরনের রূপ ধরতে পারতো এবং নানা জনের কথা অনুকরণ কইরা কইতে পারতো। তো ওই যে এডিটর সাহেব, ওই যে দেখান না, ওই যে জিয়ার ক্যারেক্টার করেছিল না এক জাউরা, ওই আবার হুমায়ুন ফরিদির কথা অনুসরণ করেন, ওই হচ্ছে মারিস, বুঝছাও? তো দেখান এডিটর সাহেব ওই ক্যাঙ্কা করিয়া হুমায়ুন ফরিদির গলা অনুকরণ কইরা দেখায়। তোমার নাম সারা, তুমি সাংঘাতিক সুইট আছো, তো তুমি অভিনয় করো না কেন? তোমাকে এক ধরনের অ্যাক্ট করতে হয়। হ্যাঁ লাইভলি, একটু তুমি লাইভলি করলা, তোমার তো আছে, আমার মনে হয় তুমি পারবা চাইতে। তো এই মারিস একটা সোনার হরিণ সেজা সীতার সামনে ঘুরঘুর করতেছে।
তো সীতা রামের কাছে বায়না ধরছে যে ধরে আর কি বউরা স্বামীর কাছে, এই সোনার হরিণরা ধরে এনে দিতে হবে। ওই যে আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। এইবার বুঝছাও গান্ডা। হ্যাঁ, তো রাম লক্ষণকে সীতার পাহারায় রেখা দিছে ধাওয়া হরিণটারে। তো হরিণটা রামরে অনেক দূর নিয়ে গেছে। তো রাম যখন তীর মারছে তখন ওই মারিস রামের গলা নকল কইরা, ওই যে ওই জাউরা যেভাবে হুমায়ুন ফরিদির গলা নকল করে না, ওই রকম নকল কইরা দিছে সিক্কুর যে ভাই লক্ষণ বাঁচাও। তো লক্ষণ ভাইরা বাঁচাইতে যাওয়ার আগে লক্ষণ বাসার সামনে একটা মন্ত্র পইরা একটা দাগ দিয়ে দিয়ে কইছে যে ভাবি খবরদার, এই দাগের বাইরে কলে যাবে না, গেলে কলে বিপদ আছে। এই যে দাগ দিল এইটারে কয় লক্ষণ রেখা, এবং সীতা ওই দাগটা পার হয়ে গেছিল জন্যেই রাবণ তারে হরণ করে নিয়ে যেতে পেরেছে, বুঝছাও। তো যাই হোক, এবার আসল আলাপে আসি। তো এই দুই মোদীপুত্র কাউয়া আর হাসান মাহমুদ আবার সাউন্ড দেন, কাউয়া আর গাধার সাউন্ড একসাথে হা হা হয়েছে। এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সে সম্পূর্ণরূপে পালন করতে পারে কিনা। এই কাউয়া আর গাধা এটাই কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সম্পূর্ণরূপে পালন করা হবে, এবং এটা হইতেছে, এবং মোদির দ্বারা অনুমোদিত না এমন কিছুই বেজিংয়ে করা হবে না, এটা নিশ্চয়তা দিল। এইটা চীনের কাছেও এটা বার্তা যে চীনা নেতৃত্ব হাসিনার কাছে এমন কিছু আশা করা উচিত না যা দিল্লি ভালোভাবে নিবে না। আরো আগায় গিয়া কাওয়া কাদের দিল্লি কয়ে দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে। বেজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্য এমন কিছুই করবে না, এই নিশ্চয়তা দিতেছে কাওয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মূলত পদ্মা সেতু কার টাকায় হয়েছে, এখন এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন। কেননা ট্রেন ট্রানজিটকে কেন্দ্র করে ভারত যে পদ্মা সেতুর পথটা ব্যবহার করবে, মূলত কি এই সরকার ভারতের ব্যবহারের জন্যই বাংলার মানুষের সাথে ধোঁকাবাজি দিয়ে এই ব্রিজটা নির্মাণ করলো? আসুন এই সম্পর্কে আরো গোপন তথ্য ফার্স্ট এই ভিডিওতে। এই পদ্মা সেতু প্রজেক্টের সাথে রেল লাইনের প্রজেক্ট ছিল না, কারণ যারা অরিজিনাল প্ল্যান করেছেন তারা বলেছেন এটার প্রয়োজন নাই। আপনারা বুঝবেন যে এ গ্রামের সাথে বি গ্রামের একটা কানেকশন দরকার, একটা পথ দরকার। আপনি একটা ব্রিজ করে দিলেন, আপনি কি এখন আবার একটা এয়ারপোর্টও করে দিবেন? আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, আমাদের তো অলরেডি রিভার কানেক্টিভিটি সেখানে আছে। আমাদের এই আরিচা, তারপরে আরও অন্য যে ঘাটগুলো আছে, এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে। আমাদের একটা রাস্তা দরকার ছিল, রাস্তা করেছে। তাহলে আবার কেন 40,000 45,000 কোটি টাকা দিয়ে রেল লাইন করতে হইল? সম্প্রতি ঘটে যাওয়া রেল করিডোর চুক্তির পরে আপনাদের এটা বুঝতে বাকি থাকার কথা না। আমাদের এটা প্রয়োজন ছিল না। সকল অর্থনীতিবিদরা বলেছেন এই মুহূর্তে আমাদের রেল লাইন করবার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের এখান থেকে পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে দূরত্ব অলরেডি 3 থেকে 5 ঘন্টার মধ্যে চলে আসছে। তাহলে আপনি রেল লাইন করছেন কেন? আমার টাকা নাই তো। আপনি এটা কখন করবেন? যখন আমার ট্রেজারিতে টাকা ভরপুর আর ভরপুর। ভিক্ষা করে ফকিন্নিরা একটা রাস্তা করছে ঋণ করে, আপনি আবার আরেকটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন। তাহলে এই যে এটা তুলে দামটা কেন বাড়ছে, এই টাকাটা কেন বাড়ছে? বাড়ছে লুটপাটের কারণে। আমলারা, প্রজেক্ট ডাইরেক্টর, হাবি জাবি যারা আছে, দেশি বিদেশি চক্রান্ত যেটা আছে, লুটেরা যে মাফিয়া তন্ত্র আছে, বাংলাদেশে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে বসে বাংলাদেশে কমিশন খায়, এরা সবাই মিলে টাকা খাইছে এখান থেকে। এইভাবে ঋণের টাকাটা জমছে। ঋণের টাকা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে আপনি এখন আর সাস্টেইনেবল কোনো পজিশনে নাই ঋণ করা ছাড়া। তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ? এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরও $5 থেকে $7 বিলিয়ন বাজেটের সাপোর্ট অ্যাসিস্ট্যান্স চাচ্ছে। কেন? এই বাজেট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে, তাদের কাছে টাকা নাই। আরও $15 বিলিয়ন হলে ইনভেস্টমেন্ট চাচ্ছে। কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট, কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে, আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে, করতে দেবে না, আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে, এটা তো হইতে পারে না। তো এই কারণে চায়না আগের অনেক প্রকল্প, 23-24 বিলিয়ন যে প্রকল্পগুলো চলমান ছিল, তার অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে, ফান্ডিং করছে না।
তো বাংলাদেশের সাথে তাদের যে আলোচনাগুলো চলছে, এখানে তারা বাজেটারি সাপোর্ট যেটা দিয়েছে, এটা তারা তো ঋণ দিচ্ছে। যে কোনো দেশকে তো ঋণদাতা দেশের তো লাভ, সে সুদ পাবে, ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে, মূল টাকা ফেরত আসবে, যেভাবে IMF $1.2 বিলিয়ন দিল গত সপ্তাহে। তো এইভাবে ঋণ দেওয়াতে একটা বড় ব্যবসা, এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে, যে হাঙ্গরের সাথে তুলনা করে, যে ঋণ দিয়ে হাঙ্গরের মতো করে সে দেশটাকে পরে খায়। পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই, সেই দেশের সম্পত্তি, দেশ, শহর সে খেয়ে ফেলছে, বন্দর, রাস্তাঘাট সব নিয়ে গেছে 100 বছরের জন্য চায়নাতে। এতে আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায়ট হয়েছে, সেই দেশে শত শত লোক মারা গেছে, চায়নাদেরকে পিটায় খুন খারাপি করে দেশ থেকে বের করতে হয়েছে। তো সারা দুনিয়াতে চায়নাকে লোন শার্ক বলে। হ্যাঁ, আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে। বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পুয়ার, পৃথিবীতে কেউই এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না, সবাই অনেক বেশি সুদে দেবে। পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে। তো দিন শেষে কি হচ্ছে, জনগণের, রাষ্ট্রের, আমাদের 20 কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি, এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী 50, 60, 70 বছর ধরে পে অফ করতে হবে, যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে। আপনারা জানেন যে শ্রীলঙ্কার তো কলাপস করে, দেউলিয়া করে সে আবার ফিরে আসছে, তার অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসছে। ইন্টারন্যাশনালি সে যে ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল, সে এখন আবার বিভিন্ন সংস্থাকে তার ঋণের টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশকেও তার ঋণের টাকা সে ফেরত দিয়েছে। অতএব সে তার অবস্থা থেকে অনেক ফিরে আসে, তার ইকোনমিও ব্যাক করতেছে, ট্র্যাকে চলে আসছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে, যে প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে। কোনো গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না। গত কয়দিন আগে দেখলাম বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে, এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে। EPB বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারা বলেছে যে আমাদের প্রায় 47-48 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। কিন্তু NBR এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের 10 মাসে, গত ফাইন্যান্সিয়াল ইয়ারের 10 মাসে 13-14 বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে, যে আমাদের 47 বিলিয়ন ডলার আয় হয় নাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।